কোনো লোকজন সেরকম নেই, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রশাসনের গাড়ি হতে পারে। আমরা বৃষ্টির মধ্যেই রওনা দিলাম, যা আছে কপালে দেখা যাবে। আমি ছাড়া এখানে একমাত্র আজ তাক নিউজ চ্যানেলের একজন ক্যামেরাম্যান ছাড়া আর সেরকম কেউ নেই। আমার আপনার সবার মধ্যে মাথার ভেতরে একটা ক্যারা পোকা আছে। ওই ক্যারা পোকাটা মাঝে মধ্যে কিলবিল করে ওঠে। সকাল তখন 5:45 হবে, আমি আমার এক দাদা সরোজদা আলাপ করিয়ে দিই। সরোজদাকে আমি সকালবেলা একটা SMS করলাম, সরোজদা জেগে আছো? সরোজদা তখন মর্নিং ওয়াক করছিল, তো বললো হ্যাঁ জেগে আছি, আমি রাস্তায় মর্নিং ওয়াক করছি। তো আমার বাড়িতে শর্টকাটে চলে এলো, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো সরোজদা। মানে কাকতালীয় ঘটনা কীরকম হয়। তো আমরা দুজনে মিলে ঠিক করলাম যে দুজনেরই দেখলাম ক্যাড়া পোকাটা বেশ নড়ে টড়ে উঠলো একসাথেই। আমরা দুজনে মিলে ঠিক করলাম এই যে ঘূর্ণিঝড়ের কি অবস্থা, আজকে একটু বকখালির দিকে গিয়ে দেখি। শুনছি যে কালকে ভোরবেলা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মাঝখান থেকে ঝড়টা ল্যান্ডফল করবে। তো ঘূর্ণিঝড় কখনো সামনে থেকে এই কলকাতা শহরে বসে যেইটুকুনি দেখেছি, দক্ষিণ 24 পরগনাতে একদম সমুদ্রের কাছাকাছি গিয়ে কি অবস্থা হয় তার আগের দিন অন্তত, কারণ এতটা সাহস নেই যে আমরা থেকে গিয়ে পুরো ঝড়টাকে এক্সপ্লোর করবো, সেটা সম্ভব নয়। আজকে কি ওয়েদার সেটা আপনাদের কাছে তুলে ধরবো। যাচ্ছি, অনেকে বলবে পাগল, অনেকে মানে আমাকে ইভেন যখন আসছিলাম আমার বাড়ির লোক অনেকবার বারণও করেছে, আমার ওয়াইফও বারণ করেছে, ইভেন আমার পিসি সরোজদাকে ফোন করে বলেছে তোমরা যেও না। আমরা যাচ্ছি মানে যথেষ্ট মানে সব কিছু খবর নিয়ে তারপরেই যাচ্ছি। এখনও সেরকম কোনো মানে ভয়ের জিনিস নেই, ভয়ের জিনিস হওয়ার আগে আমরা চলে আসবো নিশ্চয়ই। কিন্তু কেমন অবস্থা এই জায়গাটা, মানে পুরো জায়গাটাতে দুর্যোগের পরে খুবই খারাপ অবস্থা হয়। দুর্যোগের পরে আমি অনেকবার দেখেছি, কিন্তু এই আগের সময়টা মানুষজনের অবস্থা কী থাকে, দৈনন্দিন জীবনে তার কী প্রভাব, সেটা দেখার ভীষণ ইচ্ছা ছিল। শুধুমাত্র সমুদ্র বা ঝড়ের আগে আকাশটা কত সুন্দর সেটা দেখার জন্য নয়, মানুষজন, জীবন জীবিকা সব কিছুই তো একটা ঝড়ের উপর মানে বিশাল একটা তার প্রভাব রয়েছে। তো পুরো জিনিসটা আজকে একটু চাক্ষুষ করার জন্য 120 কিলোমিটার জার্নি শুরু করেছি। এখন 11:15 বাজে, আজকে 26 তারিখ। আশা করি ঘন্টা 3-এর মধ্যে পৌঁছে যাব। চলুন আপনাদের সঙ্গে নিয়েই যাই আজকে। গড়িয়া থেকে বারুইপুর যাওয়ার রাস্তাটা ধরেছি। এখান থেকে আমরা ডায়মন্ড হারবার রোড ধরে সোজা চলে যাব কাকদ্বীপ হয়ে। তো যেটা এই রাস্তাটা আমি মানে এর আগেও গেছি, দারুণ রাস্তা। এই মুহূর্তে যে বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে না ঝড় ঠড় আসবে বলে, মানে বাইরে আকাশে অল্প মেঘ, যেরকম বর্ষাকালের মেঘ হয় সেরকমই রয়েছে। চারদিকটা একটুখানি মানে ডাল লাইট রয়েছে, কিন্তু বাইরেটা দেখে কিন্তু কখনো মনে হচ্ছে না সামনে কোনো দুর্যোগ আসছে বলে। যত এগোবো তত হয়তো মেঘের সংখ্যা বাড়বে, তত হয়তো লাইট কমবে। সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেডলি ওয়েট করছি, বিশেষ করে ডায়মন্ড হারবারের সামনে নদীর কীরকম অবস্থা সেটা দেখতে চাই। এই রাস্তা দিয়ে যেতে আমাদের মোটামুটি 120 কিলোমিটার, বকখালি পুরো জার্নি যদি আমরা করতে পারি তাহলে আমরা 120 কিলোমিটার যাবো, আবার 120 কিলোমিটার ফিরবো। চলুন সঙ্গে। দারুণ সুন্দর একটা আবহাওয়া রয়েছে, বাইরে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, অল্প একটু বৃষ্টি মাঝখানে পড়ছিল ঝিরঝিরে, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। আপাতত কোনো ভয় ডরের কোনো লক্ষণ লোকজনের মধ্যে দেখতে পাচ্ছি না। দারুণ লোকজন নর্মাল হাঁটাচলা করছে, গাড়ি ঘোড়া দৈনন্দিন জীবন যেরকম চলে সেরকমই চলছে। জানলার কাছে জলের চিহ্নগুলো দেখলেন তো, দেখতে ভালো লাগছে, কিন্তু যে চালাচ্ছে তার কিন্তু ভীষণ অসুবিধা হওয়ার কথা। অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আমরা বারুইপুর বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি। আমরা জুলপিয়া থেকে ডান দিক বিষ্ণুপুর বাজারের দিকে, মানে আমতলা রাস্তা দিয়ে ধরে যাব, গিয়ে বাঁ দিকে যাব, সেই রাস্তাটা শিরাকোল হয়ে সোজা চলে যাচ্ছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে গিয়ে ওয়েদারটা, এটা কিন্তু আমি এক্সাইটেডলি ওয়েট করছি কেমন অবস্থা সেখানে দেখার। বাবুদাকে আমি আধা ঘন্টার বেশি সময় দিইনি। এই আধা ঘন্টার মধ্যেও বাবুদা
মানে চা বানিয়েছে, 2 রকমের বিস্কুট নিয়েছে, সব গাড়ির পিছনে রাখা আছে, ঠান্ডা জল নিয়েছে, একেবারে গুছিয়ে বন্দোবস্ত করে নিয়ে যাচ্ছে। মানে আমি ভেবেছিলাম যে হুট করে বেরোবো, কাউকে পাবো কি না, একেবারে একদম মানে মনের মতন একজন লোক পেয়েছি। বাবুদাও আমার মতন একেবারে পিছুটানহীন একজন লোক। তো আমরা গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি, শিরাকল ক্রস করে চলে এসেছি, আর একটু গেলেই ডায়মন্ড হারবার চলে আসবো। ওয়েদার কিন্তু দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, আমি বলে বোঝাতে পারবো না। বাইরেটা মানে একদম সুদিং, মানে ভালো একটা টেম্পারেচারের মধ্যে দিয়ে রয়েছে, গরম লাগছে না। আর আকাশের অবস্থা কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা হতে চলেছে। খালি চোখে যতটা ভালো বোঝা যায় আমি জানি না ক্যামেরা সেটাকে জাস্টিফাই করতে পারবে কিনা। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন কিন্তু মানে অপেক্ষাকৃত কম গাড়ি দেখতে পাচ্ছি এখানে। তো দেখা যাক, ওখানে গিয়ে বুঝতে পারবো যে কি প্রভাব পড়ছে। নেক্সট স্টপ আমাদের ডায়মন্ড হারবার পৌঁছতে আরও 10-15 মিনিট লাগবে নাকি? আরও 10-15 মিনিট সময় লাগবে। চলুন ডায়মন্ড হারবার গিয়ে কথা হচ্ছে। আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারে। আমার মাথার পিছনের মেঘ দেখে বুঝতে পারছেন দুর্যোগ আসছে। আমি ঠিক গঙ্গার পাশে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি হচ্ছে না, দারুণ হাওয়া দিচ্ছে, আর গঙ্গাটা দেখে মন ভরে যাবে আপনাদের। পিছনে গঙ্গাটা দেখুন শুধু একবার, বলে বোঝাতে পারবো না যে কি সুন্দর লাগছে। ঠিক যে ওয়েদারে জলের কাছে মানে সমুদ্রের কাছে বা নদীর কাছে যাওয়া উচিত, ঠিক সেরকম ওয়েদারেই এসে পৌঁছেছি। অসাধারণ লাগছে, কিন্তু ভয়ও লাগছে, কত মানুষের কত ক্ষতি না হবে আজকে। এখানে জেটিতে দাঁড়িয়ে রয়েছি, কোনো লোকজন নেই। সাধারণ নিত্যযাত্রী যারা থাকে, যারা এই জেটি ইউজ করে, তারা কিন্তু এখানে নেই। এই মুহূর্তে দুর্যোগের আগে ঠিক যেরকম ওয়েদার থাকার ঠিক সেরকমই রয়েছে। এখানে জেটিতে কিছু লোকজন যারা পোর্টের, তারা কাজকর্ম করছে, তাই বেশি ভেতরে যাব না। ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে, আমি জানি না কতটা ভালো ক্যামেরা জাস্টিস করছে। আমরা এখান থেকে কাকদ্বীপ হয়ে সোজা চলে যাব বকখালির দিকে। সেখানে মানুষজন কি করছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, চেষ্টা করছি। দেখুন, আমরা তো কোনো নিউজ চ্যানেল নই, তবুও মানে এই জায়গাটা একটা ট্যুরিজম সার্কিট রয়েছে, সেই ট্যুরিজমের কী অবস্থা সেটা তুলে ধরার একটা চেষ্টা করছি আমার মতন করে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাব। বাবুদা, কি বুঝছো ওয়েদার? হ্যাঁ, তো আস্তে আস্তে তৈরি হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে। চলো এগিয়ে যাই নাকি? এগিয়ে যাই, চল। ডায়মন্ড হারবার থেকে আমরা যে নামখানার রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, মানে প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছি আবহাওয়া খারাপ হচ্ছে, আরও বেশি অন্ধকার হচ্ছে। তো এক্সাইটেড লাগছে খুব, আর ভাবছি যে বৃষ্টি হলে কতটা বৃষ্টি হবে, কি অবস্থা হবে, কতটা ভালো করে ব্লগ করতে পারবো। কারণ প্রচণ্ড বৃষ্টি হলে ব্লগ তো করতে পারবো না, দেখি গিয়ে কি অবস্থা দাঁড়ায়। আপাতত নেক্সট যেখানে দাঁড়ানোর ইচ্ছা সেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নর্মাল সময় যখন এইসব দুর্যোগ থাকে না, তখন যদি দাঁড়ান, আপনি দেখবেন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের তলা থেকে যে নদী চলে গেছে, সেই নদীতে প্রচুর নৌকা থাকে। মানে দেখে মনে হবে কোনো স্প্যানিশ আর্মাডা যুদ্ধে যাচ্ছে। কিন্তু আজকে সেটার কি অবস্থা, এটা কিন্তু দেখার মতন জায়গা। কারণ হচ্ছে গিয়ে ফ্রেজারগঞ্জ বা ওই সব জায়গায় যত নৌকা চলাচল করে, যারা মাছ ধরার বেসিক্যালি নৌকা, বড় বড় নৌকা, মানে ছোটোখাটো নৌকা না, তারা কিন্তু ওই নদীটা দিয়েই যাতায়াত করে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাবুদা এই বৃষ্টির মধ্যে চালিয়ে নিয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে গাড়িগুলো কিন্তু ডাবল ইন্ডিকেটর মেরে আসছে। সবাই যেখানে বকখালির দিক থেকে ফেরত আসার চেষ্টা করছে শহরের দিকে, আমরা দুঃসাহস দেখিয়ে বকখালির দিকে যাচ্ছি। দারুণ সুন্দর লাগে। তবে একটা কথা বলার,
মানে আমি জীবনে বেশ কিছুজন ভালো ড্রাইভার দেখেছি যারা খুব সুন্দর ড্রাইভ করে এবং খুব নিশ্চিন্তে থাকা যায়, তাদের মধ্যে বাবুদা একজন হবে। আমি রাজদীপকে দেখেছিলাম, রাজদীপ দারুণ চালাতো, রাজদীপের থেকেও কোনো অংশে কম যাচ্ছে না বাবুদা। মানে যেভাবে যে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সত্যি কথা মানে বুকে জোর লাগে এইভাবে। এটা মানে যেখানটায় ঝড় আসবে, যেখানে ঝড় ল্যান্ড করবে, এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে বাবুদা। বাবুদা না থাকলে কিন্তু আজকে আমার যাওয়াটা হতো না, সত্যি কথা বলতে গেলে। থ্যাংক ইউ বাবুদা। ইউ ওয়েলকাম। তো তুমি তো দীর্ঘদিন আমেরিকাতে ছিলে, তো আমেরিকাতে এরকম তো ঝড় জল প্রচুর শোনা যায়। আমি ফ্লোরিডাতে ছিলাম, ওটা ট্রপিক্যাল ওয়েদার একদম, ওখানে এসব লেগেই থাকতো। একবার আমি স্টোর থেকে ফিরছি, আমি একটা জিনিস আমি অনেক প্রায় শহরের বাইরে গেছিলাম, আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ শুরু হলো, অ্যালার্ট করে দিয়েছিল, ওগুলো তো অ্যালার্ট করে দেয়। হাইওয়েতে তো গাড়ি চালানো গেল না, সাইডে রাখলাম, ও বাপরে বাপ, ঝড় কি ভাবে। কিন্তু পশ্চিমবঙ্গে ঝড় তাড়া করেছো কি? না, এই ফার্স্ট, এই প্রথমবার। এই প্রথম। মানে আমার কাছেও মানে ঝড় তাড়া করার ইনসিডেন্টটা এটা আমার জীবনে এই প্রথম। হ্যাঁ, আমাকে অনেকে বারণ করছিল, কিন্তু আমি আর বাবুদা কারো কথা শুনিনি। আমরা কালকে ঝড়টা ল্যান্ড করবে, আজকে হাতে যেইটুকুনি সময় আছে এক্সপ্লোর করে জিনিসটা এক্সপ্লোর করে নিই। এই যে ওয়েদারটা, মানে এই ওয়েদারটা কিন্তু বাইরে সত্যি মানে একটা ভয়ের মতন ব্যাপার তো বটে, কিন্তু না এসে থাকতে পারলাম না, সত্যি কথা বলছি। ঝড় জলের মধ্যে একটা গাড়ি বর বউকে নিয়ে যাচ্ছে, কার জানি বিয়ে, আর কি যে হবে সেই বিয়ে বাড়িতে বলা মুশকিল। আমি ক্যাটারার নিজে, হ্যাঁ আমি ক্যাটারিংয়ের ব্যবসা করি। যে ক্যাটারার যারা এর বাড়িতে কাজ করবে তারই না কত টেনশন চলছে, আর এদের বাড়ির লোকেরই না কত টেনশন চলছে। তবে প্রসঙ্গ তো বলে দিই, বাবুদা কিন্তু আমার ক্যাটারিংয়ের ক্লায়েন্ট। বহুদিন আগে বাবুদার বাড়িতে কাজ করেছিলাম। বাবুদা, ক্যাটারার হিসাবে আমাকে কত মার্কস দেবে? 8 তো পাবেই, 10-এ 8। আর তুমি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার তো? ইয়েস। ভিডিওতে? সব ভিডিওতে 10-এ 10, যাক 2 পয়েন্ট বেশি পেয়েছি। ভালো লাগে কিন্তু এগুলো। আমাদের ছোটোবেলায় একটা সময় ছিল, হ্যাঁ নির্দিষ্ট সময়, আমি নামটা তার করতে চাইছি না, বিখ্যাত মানুষ ছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলতো, তখন বোধহয় সিপিএমের আমল, বুঝলে তো, আমাদের ছোটোবেলায় তখন বলা হতো যে আলিপুর দপ্তর থেকে যে ভবিষ্যৎবাণী করা হয়, সেই কলকাতায় যে আবহাওয়া হবে কোনো ঝড়ের ব্যাপারে, বাংলাদেশে সেটাকে একেবারে উল্টো করে বলে দেওয়া হতো যে এখানে বৃষ্টি হবে। মানে এখানে যেটা না হওয়ার সেটা হবে বলতো, আর যেটা হবে না সেটা হবে নাই বলতো আর কি। তো ওই নাম বলে তাকে ডিফেম করে লাভ নেই। হ্যাঁ, মানে গোলদার বলে একজন ভদ্রলোক ছিলেন, তাকে নিয়ে অনেক ফাজলামি মানে মানুষজন করতো। লোকটা ভালো লোক ছিল, মানে লোকটা খুব একটা খারাপ লোক ছিল না। মানে তাকে সেই সময় হয়তো আমাদের এখানকার মানে ইকুইপমেন্ট অত হাই স্ট্যান্ডার্ডে পাওয়া যেত না যে আবহাওয়ার খুব ভালো পুঙ্খানুপুঙ্খ একটা মানে ডিটেলস ভবিষ্যৎবাণী বলতে পারবে। কিন্তু যেটা বলা হতো যে এটা ফাজলামি মানুষজন করতো, যে গোলদার সাহেব বলেছেন তার মানে উল্টোটা হবে, মানে ঝড় আসছে মানে ঝড় আসবে না, আর ঝড় আসবে না মানে হচ্ছে ঝড় আসছে। তো এখন কিন্তু সেটা নয়, এখন কিন্তু পুঙ্খানুপুঙ্খ একটা ম্যাপ পাওয়া যায় windy.com-এ। আপনি কিন্তু পুরোপুরি দেখতে পাবেন কোনো ঝড় যদি তৈরি হয় তার অবস্থান কোথায়, তার গতি প্রকৃতি, ভবিষ্যৎবাণী, তার পুরো যাওয়ার জার্নি পথটা কিন্তু আগে থেকে দেখিয়ে দেয়। তো আমি দেখেছিলাম যে এটা মোটামুটি অভিমুখটা বাংলাদেশের দিকেই বেশি। পশ্চিমবঙ্গের একটা অংশ, মানে আমাদের এই বদ্বীপ অঞ্চলটা, মানে ধরুন সাগর থেকে যদি ধরি, সাগর থেকে বকখালি, তারপর ওইদিকে জিপ্লট, তারপরে সুন্দরবন, এই জায়গাটা এফেক্টেড হবে। এখন বৃষ্টি একটুখানি ধরেছে, রাস্তাঘাটে গাড়ি, মানে আমরা যেভাবে যাচ্ছি, যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু লোকজন নেই। আর দেখি গিয়ে কি অবস্থা পাওয়া যায়। আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড, গিয়ে সমুদ্রের উত্তাল অবস্থাটা দেখে তবেই ফেরার ইচ্ছা আছে। আমি জানি না ওখানে পুলিশ আদৌ সমুদ্র মানে সি বিচ অব্দি যেতে দেবে কি না, কিন্তু চেষ্টা করব, গিয়ে দেখি কি অবস্থা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর নামখানাতে। এই নদীতে
প্রচুর প্রচুর পরিমাণে নৌকা দেখতে পাওয়া যায় এই সময়, কিন্তু ঝড়ের সময় যেহেতু সরকারিভাবে সব বন্ধ রয়েছে তাই কিছু সেরকম গতিবিধি দেখা যাচ্ছে না। এই সময় কিন্তু মৎস্য চাষি যারা তারা কিন্তু এখান থেকে জেলে ঠেলেরা সবাই সমুদ্রে যায়, সমুদ্রে যাওয়া বারণ, তাই সব কিছু বন্ধ আছে। বৃষ্টি পড়ছে, মোবাইল ভিজতে ভিজতেই শ্যুট করছি, দামি মোবাইল, ভয় লাগে। এগিয়ে যাই, চলো বাবুদা, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। নামখানা থেকে আমরা কিন্তু মাইলের পর মাইল যাচ্ছি, ডান দিকে বাদিকে প্রচুর জমি রয়েছে, ধান ক্ষেত, কোথাও চোখে বললো না যে কোনো মানুষজন কাজ করছে বা কোনো কিছু। এখান থেকে আমি আগেও যাতায়াত করেছি, এখানে ধান ক্ষেতগুলোতে প্রচুর লোকজন কাজকর্ম করে। এটা হচ্ছে গিয়ে প্রপার সিজন, যেই সময় মানে লোকজন মাঠঘাটে কাজকর্ম করবে। এক্ষুনি দেখলাম যে কিছু লোকজন যাচ্ছে, কোথাও থেকে ফিরছে, মানে প্লাস্টিক দিয়ে কোনোভাবে কষ্ট করে বাড়ি ফিরছে, বাড়ি ফেরার চেষ্টা করছে, দেখে খারাপ লাগছিল। আমরা গাড়ির মধ্যে এসি চালিয়ে যাচ্ছি, মানুষজন কষ্ট করে ফিরছে। ওয়েদার আরও খারাপ হচ্ছে, বৃষ্টি বাড়ছে, এক একটা করে ঝড় আসে প্রত্যেক বছর, আর কত মানুষের কত কিছু ক্ষতি হয়ে যায়। আমি হয়তো নিজের একটা মানে তাৎক্ষণিক আনন্দের জন্য, একটা অ্যাড্রিনালিন রাশের জন্য সমুদ্রের দিকে দৌড় দিয়েছি, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা এখানেই থাকে, তাদের জীবনে প্রত্যেক বছর ফি বছর কত কষ্ট আসে, মানে ত্রাণ ঠান প্রচুর আসে হয়তো, কিন্তু তাতে কিন্তু খুব একটা বিশেষ কিছু লাভ হয় না। এদের দৈনন্দিন জীবনের কষ্টটা এরা মানে এটাকে একটা পার্ট অফ লাইফ বানিয়ে ফেলেছে, নেচারটাকে। জানে প্রত্যেক বছর একটা ঝড় আসবে, সেখানে গিয়ে ক্ষয়ক্ষতি হবে, বাড়ি ভাঙবে, চাষের ক্ষতি হবে, ধান চাষের ক্ষতি হবে, ফসল নষ্ট হবে, গাছ ভেঙে পড়বে। আমরা যারা শহরে থাকি এতটা বুঝতে পারবো না, কিন্তু দক্ষিণবঙ্গ একদম প্রান্তিক এরিয়াতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানে ঠিকঠাক করে রাস্তাঘাটও তৈরি হয়নি, সেখানে ত্রাণ পৌঁছানোটাও খুব মানে একটা কষ্টের জিনিস। মানে আমি বেশ কয়েকবার নেজাটে গেছিলাম, আমার বন্ধু জয়দীপ, যারা আপনারা আমার ব্লগ দেখেন নিয়মিত তারা জানেন, জয়দীপ বলে আমার এক বন্ধু আছে, ও আমার সাথে এই কিছুদিন আগে একটা ব্লগেও ছিল। ওরা একটা এনজিওর সাথে কাজ করে, মধুপর্ক বলে, ওরা প্রচুর কাজকর্ম করে এইসব এরিয়াতে, ত্রাণের কাজ বা বাচ্চাদের পড়াশোনার জন্য বইপত্র দেওয়া, হেনা তেনা। আমি বেশ কয়েকবার ওদের সাথে প্রান্তিক কিছু জায়গায় গেছি, গিয়ে দেখেছি যে মানুষ, হতদরিদ্র মানুষ কষ্টের মধ্যে আছে, কিন্তু মুখের মধ্যে হাসিটা রয়েছে। এই একটু আগে আসছিলাম, বাবুদা তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, ওরা হাসছিল, মানে আমি শ্যুট করছি দেখে ওরা হাসছে। কষ্ট হচ্ছে, মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু হাসিটা কিন্তু রয়েছে। ভাবলেও অবাক লাগে, মানে কিছু কিছু জায়গায় আমরা অনেক লাকি, অনেক কিছু অনেক সুবিধা পাচ্ছি শহরের মানুষজন, গ্রামের মানুষজন কিন্তু এত সুযোগ সুবিধা পান না। কিলোমিটারের পর কিলোমিটার যাচ্ছি, রাস্তায় একটা লোক চোখে পড়ছে না। আমরা নামখানা, হাতানিয়া, দোয়ানিয়া ব্রিজ ক্রস করে অনেকটা রাস্তা চলে এসেছি, যত সমুদ্রের দিকে এগোচ্ছি তত কিন্তু নির্জনতা বাড়ছে। একটা অন্য অনুভূতি হচ্ছে, এরকম পরিস্থিতির মধ্যে আগে কখনো আসেনি। আমি তো আর জার্নালিস্ট নই বা এমন কোনো কাজের সাথে যুক্ত নই যেখানে এই ধরনের পরিবেশে এরকম জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়। বাবুদা ছিল বলে আজকে আসতে পারলাম, একটা অন্য মার্গের অনুভূতি নিয়ে আজকে হয়তো ফিরবো। জানি না কি আছে কপালে, সামনে সমুদ্রের কাছে গিয়ে বুঝতে পারবো যে ওখানটায় কতখানি অবস্থাটা খারাপ বা ঝড়ের অবস্থা কেমন। এখনও ঝড় না আসলেও আবহাওয়া যে খারাপ থেকে খারাপ এবং আরও খারাপ হচ্ছে, সেটা প্রত্যেক মুহূর্তে কিন্তু বুঝতে পারছি। আমি আর বাবুদা এসে পৌঁছেছি বকখালিতে। এখানে আসার পর থেকে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা গাড়িটা এখানে পার্ক করেছি, গাড়িটা পার্ক করে আমরা এখানে বালুতট যে প্রপার্টিটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, সেখানে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আজকে সকাল 11টা থেকে সমস্ত কিছু বন্ধ, কোনো রকম ট্যুরিজম এখানে অ্যালাউ নেই এই প্রপার্টির মধ্যে। তো এখানে আমরা খাওয়া দাওয়াও পাবো বলে মনে হয় না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আপাতত রেনকোট টেনকোট পরে নিয়েছি, এই সামনে সি বিচ রয়েছে, সেখানে গিয়ে দেখব কি অবস্থা। যেতে পারবো কি না আদৌ সেটাও বুঝতে পারছি না, বাইরে দমকা হাওয়া দিচ্ছে, আর আমার এই মাইক্রোফোনটা ঢাকার মতন কোনো রকম সেরকম কিছু নেই, রিস্ক নিয়েই যাচ্ছি। আমরা বৃষ্টির মধ্যেই রওনা দিলাম, যা আছে কপালে দেখা যাবে। বাইরের হাওয়াটা একটু কম মনে হলো, দেখা যাক কি হয়। এই পুরো প্রপার্টিতে কোনো লোক এখন এই মুহূর্তে ট্যুরিস্ট কেউ নেই, দেখি কি হয়। সি বিচে গিয়ে বুঝতে পারবো কি অবস্থা। পুরো বকখালি জুড়ে লোকজন সেরকম নেই,
হাওয়ার কিন্তু সেরকম প্রকোপ দেখতে পাচ্ছি না। একটু আগে মাঝে মধ্যে দমকা হাওয়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেরকম এই মুহূর্তে মনে হচ্ছে না। খুব তাড়াতাড়ি যা শ্যুট করার শ্যুট করে পালাতে হবে। রাস্তায় যদি গাছ টাছ ভেঙে পড়ে তখন কিন্তু মুশকিলে পড়ে যাব। বকখালিতে কিন্তু এখানে প্রচুর দোকানপাট থাকে, সব কিন্তু বন্ধ, কোনো লোকজন সেরকম নেই। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রশাসনের গাড়ি হতে পারে। ভয়ঙ্কর অবস্থা, কিন্তু এরকম হবে, এতটা হবে বুঝতে পারিনি। আমি এসে পৌঁছেছি বকখালির সেই সি বিচে, যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে। আমি ছাড়া এখানে একমাত্র আজতাক নিউজ চ্যানেলের একজন ক্যামেরাম্যান ছাড়া আর সেরকম কেউ নেই। পুরো বিচে একটা লোক নেই, কোনো লোক নেই। সমুদ্র কিন্তু এখান থেকে অনেকটা ভেতরে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড বড় বড় ঢেউ রয়েছে অনেকটা দূর। আমি বলে বোঝাতে পারবো না যে এরকম একটা ভাস্ট সমুদ্র উপকূলে কোনো লোক নেই। আসলে সরকারি তৎপরতায় সময় মতন এখানে জলের বিন্দু চলে আসছে, সরকারি তৎপরতায় পুরো বিচ কিন্তু খালি করে দেওয়া হয়েছে। কাউকে দেখা যাচ্ছে না এখানে। বেশিক্ষণ দাঁড়াবো না, তার কারণ হচ্ছে এখানে থাকার পারমিশন পাবো না। সরকারি জায়গায় প্রবলেম হতে পারে সরকারি ক্ষেত্রে। কিন্তু এখন এই ঝোড়ো একটা বৃষ্টি, এছাড়া অন্য সেরকম কিছু নেই। এই মুহূর্তে 30-40 কিলোমিটার বেগে একটা হাওয়া মতন দিচ্ছে, এর বেশি মনে হচ্ছে না। যত দিন বাড়বে তত হয়তো ওয়েদার আরও খারাপ হবে। আমাকে অনেকটা রাস্তা ফেরত যেতে হবে। রাস্তাতে নরম মাটিতে গাছ উপড়ে যাওয়ার চান্স থাকে, তো একটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে এসেছিলাম। আসতে পেরেছি, ভালো লেগেছে, কোনো বাধা বিপত্তি পাইনি। এবার ফিরে যাব। বেশিক্ষণ এখানে থাকার রিস্কটা নেব না। বকখালিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই প্রপার্টিতে ব্যবহার এত ভালো পেলাম না। এখানকার প্রত্যেকটা স্টাফ এতটা হেল্পফুল, মানে আমি না জানিয়ে চলে এসেছি এখানে, প্রপার্টিটা বন্ধ, তাও যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আমাদের মানে সব রকমের হেল্প করলো। আমরা এখানে খাওয়ার জন্য অপেক্ষা করবো না, তার কারণ হচ্ছে আমরা ভয় পাচ্ছি রাস্তায় যদি গাছ টাছ পড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল যখন আমি সি বিচে গেছিলাম। দুর্ধর্ষ একটা মানে ভয়ে মেশানো একটা অনুভূতি তৈরি হচ্ছিল। হ্যাঁ, দারুণ লাগছে। এখানে আমার সাথে আলাপ হলো বিশ্বনাথ দা। বিশ্বনাথ দা, থ্যাংক ইউ, আমাকে অনেক হেল্প করলেন আপনারা। আর কি বলবো, মানে এখানে প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো। বিশেষ করে স্যারের নাম কি? তন্ময় বাবু, তন্ময় হালদার। এখানে যারা আসবেন বালুতটে অবশ্যই তন্ময়বাবুর সাথে দেখা করবেন, আমার কথা বলবেন। আমি সত্যি চিরকৃতজ্ঞ। এরকম একটা ওয়েদারের মধ্যে ওনারা যে একটুখানি দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, গাড়িটা পার্ক করার সুযোগ দিয়েছেন, এটাই অনেক। ঝড়ের মধ্যে কি অবস্থা হবে কালকে সকালবেলা বোঝা যাবে। আজকে মোটামুটি রাত্রি 1-1:30 নাগাদ বলছে এখানকার লোকজন যে ঝড়টা জোরে আসার কথা। অলরেডি রাস্তার দুপাশে ছোট ছোট গাছ, যেগুলো কলা গাছ বা এই জাতীয় ছোট ছোট গাছ, কারণ এখানে বিশাল বড় বড় গাছ দেখলাম না, তো সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে অলরেডি। তো আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি। এখানে কোনো রকম হোটেল কোনো কিছু খোলা নেই। প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, সঙ্গে ওই কয়েকটা চিপস ছাড়া অন্য কিছু নেই। তা এখন আর দাঁড় করিয়ে খাবো দাবো এরকম কিছু ব্যবস্থা করলাম না। আর নামখানায় গিয়ে যদি কোনো দোকান টোকান খোলা পাই তাহলে সেখানে গিয়ে খাবো। এই মুহূর্তে বাবুদা পুরো ভিজে গেছে, আমিও মোটামুটি, আমার প্যান্টটা পুরো ভিজে গেছে। আমি উপরে রেনকোটটা পরে আছি, কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে ড্রেনড হয়েছে একটুখানি জল। ভয় লাগছিল আমার মাইক্রোফোনটাকে নিয়ে। আমি আপাতত মাইক্রোফোনটা খুলে রেখেছি। এতক্ষণ যতখানি ভালো সাউন্ড পাচ্ছিলেন, এবার হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কারণ আমি মোবাইলের মাইক্রোফোনেই সাউন্ডটা রেকর্ড করছি। একটা লোক নেই, বিশ্বাস করুন, একটা লোক নেই। আমি ভেবেছিলাম হয়তো অনেক ব্লগার ঠকার থাকবে। আজকাল তো যেখানে যে কোনো কিছু হ্যাপেনিং কোনো কিছু হয় প্রচুর ব্লগার চলে আসে, কিন্তু এখানে আজকে দেখলাম কেউ নেই। আমি ছাড়া আর কোনো মানুষ, দ্বিতীয় মানুষটা নেই। একমাত্র আজতাকের একজন রিপোর্টার, তার সাথে কথা বললাম, উনি ছিলেন, আর কাউকে দেখলাম না। যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি। রাস্তা একদম শুনশান ফাঁকা। বাবুদা, ভিজে তো গেছো? হ্যাঁ, মোটামুটি চুপচুপে ভিজে গেছি। ছাতা মানছে না, প্রচণ্ড হাওয়ার প্রেশার ছিল। ঠিক আছে, একটা ভালো কোনো কিছু করতে গেলে অনেক কষ্ট সইতে হয়, আমরা দুজনেই সেটা সইলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, যদি দেখেন তবে কিন্তু সার্থকতা, এত খাটাখাটনি তবে একটা সার্থকতা পাবে। চলুন, নামখানায় গিয়ে যদি দাঁড়াতে পারি কিছু খাবো, নয়তো সোজা কলকাতা।
রাস্তায় প্রায় কিছু দেখা যাচ্ছে না, এরকম নন ভিজিবল একটা কন্ডিশনে গাড়ি চালাচ্ছে বাবুদা, এবং প্রচণ্ড সাবধানে চালাতে হচ্ছে, তার কারণে যে কোনো সময় কোনো গাছ যদি উপড়ে পড়ে সেটাই ভয় পাচ্ছি। আমরা আরেকটুখানি গেলেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটা হবে, ওটা ক্রস করে গেলে কিন্তু ভয়টা অনেকটা কেটে যাবে। যত বেলা বাড়ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, এখানে বেশিক্ষণ থাকাটা কারোর পক্ষেই খুব একটা মানে বুদ্ধিমত্তার কাজ হবে না। আমরা এখানে থাকার জায়গাও নিজে থাকবো, থাকতে পারলে হয়তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতো, কিন্তু যেইটুকুনি এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও কলকাতায় বসে তো উপলব্ধি করতে পারতাম না। এই যে এলাম, এটা কিন্তু একটা দারুণ একটা অনুভূতি। বাবুদা কেমন লাগছে, কেমন? হ্যাঁ এটা কি লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এরকম ঝড় মানে ঝড়টা কি হবে জানি না, কিন্তু তার যে প্রস্তুতিটা যে এরকম সেটা আগে দেখি। ঠিক, আমরা কল্পনা করতে পারিনি যে এতটা হাওয়ার তার সাথে সাথে এরকম বৃষ্টি শুরু হবে। যাই হোক, যেটাই হচ্ছে মানে কিছু তো পেলাম, মানে এটা কলকাতায় বসে থাকলে পেতাম না। ওই টিভিতে দেখে ঝড়ের মধ্যে থাকা, সেটার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে, যাই বলুন আর তাই বলুন। তো এখানে একটা ছোট্ট টেস্ট অ্যান্ড বাইট বলে ওই মঞ্জিনিস টাইপের দোকান রয়েছে, সেখানে কিছু একটা খেয়ে নেবো। আবার জুতো খুলে ঢুকতে হবে। বাবুদা এসো, কারেন্ট চলে গেল নাকি? যা, আমি ঢুকলাম আর কারেন্ট চলে গেছে। যাই হোক, আমরা এখানে একটা দোকানে এসেছি, এখানে বেশ স্ন্যাক্স ট্যাক্স আছে দেখছি, এখানেই মোটামুটি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে। চলুন খাই। কি পাওয়া যাবে খাবার? পেস্ট্রি, স্ন্যাক্স, আচ্ছা। নোনতা কি আছে? তো এগুলো আছে, তাই তো? কারেন্ট চলে গেছে, মানে এখানে যে কপালটা খারাপ আজকে। এখানে দেখলাম বেশ বড় বড় সাইজের চিকেন কাটলেট রয়েছে, চিকেন কাটলেট খাবো, তারপর দেখছি কি খাওয়া যায়। আগে চিকেন কাটলেটটা উদরস্থ করি, তারপর দেখা যাবে। এই যে দোকানটা টেস্ট অ্যান্ড বাইট, এটা কিন্তু কাকদ্বীপে, আমি জানি না আগে আমি নামখানা বলে ফেলেছি হয়তো। এটা কাকদ্বীপে, এই কাকদ্বীপে একদম জাংশন, এখানে সামনে বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনি চাইলে, এখান থেকে বাসে করেও চাইলে যারা যেতে চায় ওদিকে ফ্রেজারগঞ্জ বা সমুদ্রের ওদিকে বকখালিতে, সেখানেও যাওয়া যায়। মেনলি এখানে স্টেশন রয়েছে, এটাই লাস্ট স্টেশন যেখান থেকে আপনি ওদিকে যেতে পারবেন। তো আপাতত আমরা প্যাটিস নিয়েছি আর বলেছি চিকেন কাটলেট গরম করতে। এই হচ্ছে প্যাটিস, খাই উদরস্থ করে তারপর বেরোবো। এই একজনকে পেয়েছি বাবলুদার মতন সঙ্গে চা নিয়ে ঘুরছে। এই হচ্ছে চায়ের কাপ, সমস্ত সেট আপ, এখানে চা আছে, সমস্ত সেট আপ রয়েছে। আজকে আমি একটা লোককে মিস করছি, সেটা হচ্ছে বাবলুদা। এই ধরনের অ্যাডভেঞ্চারে বাবলুদা পারফেক্ট লোক। আরেকজন আমি পেয়েছি একদম হুবহু বাবলুদার মতনই লোক, মানে সঙ্গে সমস্ত কিছু রয়েছে, সমস্ত সেট আপ করে একেবারে গুছিয়ে বেরোনো যাকে বলে, বাবলুদার মতনই একজন লোক পেয়েছি। মানে আমার কপালে লোকজন জোটেও বটে। দারুণ একটা দিন কাটালাম। আমি এই মুহূর্তে কাকদ্বীপের বাস স্ট্যান্ডে রয়েছি, এখানে তাও দোকানপাট রয়েছে, নামখানাতে কিন্তু কোনো দোকানপাট পাইনি। রাস্তাঘাটে লোকজন কম আছে, আর বেশ মানে নিরিবিলি, মনে হচ্ছে বন্ধ এসছে। কিন্তু যা হোক, আমাদের এখান থেকে ফিরতে হবে। এই ওয়েদারে না ফিরতে ইচ্ছা করছে না, মানে বাড়ির ভেতরে ঢুকে বসে থাকতে একেবারে দমবন্ধ একটা পরিবেশ। আসলাম আজকে একটুখানি মানে একটা খোলা হাওয়ার মধ্যে, একটু বেশ মানে অন্যরকম ফিল হচ্ছে, আনকেজড, যাকে প্রপারলি আনকেজড বলা হয়। আর এই আমাদের বাহন, এই গাড়ি করেই আমরা আজকের দুঃসাহসিক অভিযান সফল করে এসেছি। বাবুদা, থ্যাংক ইউ। আজকের এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জীবনে একটা অনন্য এক্সপিরিয়েন্স হয়ে থেকে গেল। আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আমার অন্যান্য ভিডিও অবশ্যই দেখুন, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানান আপনাদের এই যে আমি একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করলাম সেটা কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নাম অনিকেত, আর আমার ইউটিউব চ্যানেলের নাম অনিকেত আনকেজড।
সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করুন প্লিজ। যাই হোক, আজকের এক্সপিরিয়েন্সটা একটা অনন্য এক্সপিরিয়েন্স হলো। এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ট্রাভেল ব্লগ করি, চেষ্টা করি আমার মতন, আমার যেটুকুনি সাধ্য আছে সেই মতন চারদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অন্যান্য ভিডিওগুলো দেখুন, কমেন্ট বক্সে অবশ্যই জানান কেমন লাগছে আমার ভিডিও। আমার নাম অনিকেত, আর আমার ইউটিউব চ্যানেলের নাম অনিকেত আনকেচড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।